গাজায় নতুন যুদ্ধবিরতির চুক্তি, হামাসের সম্মতি, বন্দি মুক্তির সম্ভাবনা। গাজার রক্তক্ষয়ী পরিস্থিতিতে অবশেষে সামনে এলো সম্ভাব্য সমঝোতার খবর। হামাস সম্মতি দিয়েছে একটি নতুন চুক্তিতে, যেখানে থাকছে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীর ঘনিষ্ঠ এক সূত্র বিবিসিকে জানিয়েছে, মিশর ও কাতারের মধ্যস্থায় এই চুক্তি তৈরি হয়েছে। এটি মূলত 2 ধাপে কার্যকর হবে। প্রস্তাবনা অনুযায়ী প্রথমে থাকবে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি। এ সময় 2 ধাপে প্রায় 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। একই সঙ্গে চলবে স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে রবিবার রাতে তেল আবিবে নেমে আসেন হাজার হাজার মানুষ। তাদের দাবি, ইসরায়েলি সরকার দ্রুত হামাসের সঙ্গে চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনুক। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আন্দোলনকারীদের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ তুলেছেন, এই চাপ আসলে হামাসের পক্ষে অবস্থানকে আরও শক্তিশালী করছে। গাজার যুদ্ধ থামবে কিনা আর বন্দীরা মুক্তি পাবে কিনা এখন তা নির্ভর করছে এই নতুন চুক্তির বাস্তবায়নের উপর। প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগে বিএনপি নেতা চুন্নুর বিরুদ্ধে মামলা, রাজবাড়ীতে উত্তেজনা, হরতাল। প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগে বিএনপি নেতা খন্দকার মশিউল আজম ওরফে চুন্নুর বিরুদ্ধে মামলা, আর সেই মামলার প্রতিবাদে ডাকা হলো হরতাল। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সাবেক সভাপতি খন্দকার মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে প্রবাসীকে কুপিয়ে জখম ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। অভিযোগকারীর দাবি, ইতালি প্রবাসী মাসুম শেখকে 10 লাখ টাকা চাঁদা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বিএনপি নেতা চুন্নু সহ তার 2 ছেলে ও আরও 5 জনকে। এই মামলার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিএনপি নেতারা দাবি করেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। তারা বলেন, খন্দকার মশিউল আজম একজন ত্যাগী নেতা। অতীতে তার বিরুদ্ধে 48টি মিথ্যা মামলা হয়েছিল। এবারও রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই এই মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনের পর উপজেলা সদর বাজারে আহ্বান জানানো হয় অর্ধদিবস হরতালে। মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে দোকানপাট ও বাজার। প্রতিবাদ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন, মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অন্যদিকে ভুক্তভোগী প্রবাসী মাসুম শেখ অভিযোগ করেছেন, দেশে ফেরার পর থেকে তার কাছে টাকা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে কুপিয়ে জখম করে ও হাতুড়ির রড দিয়ে মারধর করা হয়। পরে থেকে পুলিশের কাছে সোপর্দ করা হলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হলে মুক্তি পান। মাসুমের স্ত্রী পলি আক্তার জানান, তিনি আগে বালিয়াকান্দি উপজেলায় কৃষি কর্মকর্তা ছিলেন। অভিযুক্তদের একজন প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। সেই কারণে 2019 সালে মামলা করেছিলেন তিনি এবং অভিযুক্তকে কয়েক মাস জেল খাটতে হয়েছিল। ঘটনার পর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি সর্বস্তর জনগণ ব্যানারে শতাধিক মানুষ এতে অংশ নেন। তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে বিল্লাল গ্রেফতার, মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান। রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে বিল্লাল। দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে তাকে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ভাগ্নে বিল্লালকে গ্রেফতার করেছে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, বহুদিন ধরেই পলাতক ছিলেন ভাগ্নে বিল্লাল। তার বিরুদ্ধে রয়েছে 7টি গ্রেফতারি পরোয়ানা ও 6টি মামলা। অভিযান চালিয়ে তাকে আটক করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভাগ্নে বিল্লালের নাম মোহাম্মদপুরের অপরাধ জগতে বহুদিন ধরেই আলোচিত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ভয় সৃষ্টি করে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল সে। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা। বাংলাদেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূল অতিক্রম করা নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে যে কোনো সময় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র, নেপথ্যে কারা?
বাংলাদেশে ফ্যাসিবাদ পতনের 1 বছর পেরিয়ে গেছে। জুলাই বিপ্লবের চেতনায় মানুষ ভেবেছিল আর কখনো ফিরে আসবে না ফ্যাসিস্ট শাসন। কিন্তু 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে হঠাৎই যেন মাথাচাড়া দিয়ে উঠেছে এক রহস্যময় প্রচারণা। প্রশ্ন জাগছে, এটা কি নিছক আবেগ নাকি ফ্যাসিবাদ পুনর্বাসনের গভীর ষড়যন্ত্র? এবারের 15ই আগস্টে দেখা গেছে শোবিজ অঙ্গনের বহু তারকা যেমন জয়া আহসান, শাকিব খান, কোনাল, ইরফান সাজ্জাদ সহ আরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন শেখ মুজিবুর রহমানকে। কিন্তু লক্ষ্য করলে বোঝা যায় এই পোস্টগুলো ছিল প্রায় একই ভাষায় একই সুরে, যেন একটি পরিকল্পিত প্রচারণার অংশ। অনুসন্ধানে জানা যায় এই প্রচারণা নেপথ্যে কাজ করেছে একদল সাংস্কৃতিক সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে প্রথম আলো ছত্রছায়ায় গড়ে ওঠা এই নেটওয়ার্ক মেরিল প্রথম আলো পুরস্কারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিল্পীদের নিয়ন্ত্রণ করে আসছে। যে তারকারা প্রথম আলোর অনুষ্ঠান, পুরস্কার ও প্রচারণার অংশ, তারা এবার হঠাৎ করে 15ই আগস্টে শোক প্রকাশে সরব হয়েছেন। শাকিব খান, যিনি রাজনৈতিক বিষয়ে সচরাচর কোনো মন্তব্যই করেন না, তিনিও এদিন পোস্ট দিলেন। জয়া আহসান, যাকে প্রায় প্রতি বছরই প্রথম আলো পুরস্কৃত করে, সেও একইভাবে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন। প্রশ্ন উঠছে, কেন এই তারকারা হঠাৎ এমন করলেন? এটা কি নিছক আবেগ নাকি পুরস্কারের প্রতিদান? আরও চাঞ্চল্যকর তথ্য হলো, এই প্রচারণা পরিচালনা করেছেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, যিনি প্রথম আলোর ঘনিষ্ঠ। দীর্ঘদিন তিনি মেরিল প্রথম আলো পুরস্কারের আয়োজক ছিলেন, আর এবারও তার তত্ত্বাবধানে সাজানো হয়েছে এই প্রচারণা। আসলে লক্ষ্য একটাই, আওয়ামী লীগের সাংস্কৃতিক রাজনীতিকে নতুন করে দাঁড় করানো, গণ আন্দোলন প্রেক্ষাপট থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেওয়া, শোক দিবসের আবেগকে ব্যবহার করে আওয়ামী তোষণকে আবার সাংস্কৃতিক অঙ্গনে ফিরিয়ে আনা। এটাই কি তবে ফ্যাসিস্ট পুনর্বাসনের সূচনা? মানুষ এখন প্রশ্ন তুলছে, প্রথম আলো কি আবার সেই পুরনো মিশনে নেমেছে? শিল্প সংস্কৃতি অঙ্গনকে ব্যবহার করে কি আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা শুরু হলো? বাংলাদেশের মানুষ সেই উত্তর খুঁজছে।